নবম শ্রেণীর পাঠ্য বাংলা ব্যাকরণের বাংলা শব্দ ভাণ্ডার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমরা অতি সংক্ষেপেই জেনে নেব যে বাংলা শব্দ ভাণ্ডারকে আমরা মূলত কটি ভাগে ভাগ করছি এবং কোন ভাগে কোন শব্দগুলি রয়েছে। আগে আমরা বাংলা শব্দ ভাণ্ডার কেন জানব? আমরা বাংলা ভাষায় যে কথা বলছি, এই বাংলা ভাষার সমৃদ্ধি বাংলা ভাষার যে শব্দের ভাণ্ডারের মাধ্যমেই ঘটে থাকে। বাংলা ভাষার ক্ষেত্রে দেখা যাবে যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, সেই সংস্কৃত ভাষার একটা বড় অংশ বাংলা ভাষার জায়গা জুড়ে রয়েছে। আবার বাংলা ভাষার মধ্যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত অন্যান্য রাজ্যগুলির প্রদেশগুলির ভাষার শব্দ এসেছে। আবার দেখা গেছে ভারতবর্ষের বাইরে যে বিদেশি ভাষা, সেই ভাষা থেকে বেশ কিছু শব্দ নানানভাবে আমাদের বাংলা ভাষার মধ্যে আগত হয়েছে। হয় ভারতবর্ষে এসেছে, বাংলার সংলগ্ন হয়েছে কোনো বিদেশি ভাষাভাষী সম্প্রদায়ের মানুষ, বা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ গেছে অন্যত্র, সেখানকার ভাষা থেকে শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। সেখানে শাসন কার্য করতে গিয়ে হোক আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হোক, বাংলা ভাষা কিন্তু নানানভাবে সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়ে উঠেছে নানান ভাষার থেকে আগত শব্দের সংমিশ্রণে। এভাবেই বাংলা ভাষায় যে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, সেই শব্দের বিভাজন করতে গিয়ে প্রথমে আমরা এর দুটি ভাগ পাই। এক হচ্ছে মৌলিক শব্দ, যেটাকে আমরা নিজস্ব শব্দ বলবো বাংলা শব্দ ভাণ্ডারে। 2 নম্বর হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ। এক হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ, 2 নম্বর হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ। আগন্তুক বা কৃতঋণ এই নাম থেকে তোমরা বুঝতেই পারছো যে বাংলা ভাষায় যে শব্দগুলি অন্য ভাষা থেকে এসেছে, বা বাংলা ভাষা অন্য ভাষা থেকে যে শব্দগুলি ঋণ করে পেয়েছে, ধার করে পেয়েছে। তাহলে আজকে আমরা যে নিজস্ব বা মৌলিক শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। তাহলে নিজস্ব বা মৌলিক শব্দ কোনগুলি? বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে জাত। সংস্কৃত ভাষা থেকে কিভাবে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে, বা আমরা দেখব যে এই বাংলা ভাষা সংস্কৃত থেকে জাত হওয়ার পূর্ব থেকেও বেশ কিছু এদেশীয় মানুষের ভাষা, দ্রাবিড় অস্ট্রিক জাতির মানুষের ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। এই নিয়ে হচ্ছে বাংলার মৌলিক শব্দভাণ্ডার বা নিজস্ব শব্দ সম্ভার। তাহলে প্রথমে জানবো যে সংস্কৃত ভাষা থেকে কিভাবে আমরা বাংলা ভাষায় শব্দ পাচ্ছি। এখানে আমরা 3টে ভাগ পাবো: তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। আর যেটি আমরা বললাম যে সংস্কৃত থেকে নয়, যেটা বাংলা ভাষা উৎপত্তির বহু পূর্ব থেকে, সংস্কৃতেরও আগে থেকে যে এদেশে শব্দগুলি ছিল, যাকে বলা হচ্ছে দেশি শব্দ। তাহলে প্রথমে আসছে তৎসম শব্দ। এখানে তৎসম শব্দটির অর্থ তোমাদের জানতে হবে। তৎসম অর্থাৎ তার সমান। তার বলতে এখানে সংস্কৃত ভাষার সমান, অর্থাৎ হুবহু সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষা থেকে বাংলার উৎপত্তি, এটা ঠিকই। তাহলে কিভাবে উৎপন্ন হয়েছে না, দেখা গেছে যে ভাষাগত পরিবর্তনের স্তর ধরেও উৎপন্ন হয়েছে। তাছাড়াও একদম হুবহু সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে তাকেও একটা নাম দিতে হবে, তাকে নাম দেওয়া হচ্ছে তৎসম। তাহলে তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলি অবিকৃত বা অপরিবর্তিত অবস্থায়
বাংলা ভাষায় এসেছে তাদের বলা হয় তৎসম শব্দ। আবারও বলছি, সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলি বাংলা ভাষায় অবিকৃত বা অপরিবর্তিত অবস্থায় বাংলা আমাদের এসেছে তাকে আমরা তৎসম শব্দ বলছি। যেমন কি সূর্য, বিষ্ণু, কৃষ্ণ, কৃষক, প্রস্থান, প্রবেশ, এরকম অসংখ্য শব্দ যেগুলো একদম সংস্কৃত শব্দ, সেগুলো তৎসম শব্দরূপে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। লিখিত আকারেও রয়েছে, মৌখিক আকারেও আমাদের এই তৎসম শব্দের ব্যবহার রয়েছে। তাহলে এখানে তোমাদের মূল যেটা জানার বিষয়, তৎসম শব্দের অর্থ কি না সংস্কৃতের সমান শব্দ। এবার তৎসম শব্দ কাকে বলে এবং বেশ কিছু উদাহরণ তোমাদের তৈরি করে রাখতে হবে। এরপরে আমরা যাচ্ছি অর্ধ তৎসম শব্দ। এর অর্থ কি? এই শব্দটারই মানে অর্ধ তৎসম, এই শব্দটার অর্থ কি? অর্ধেক তার সমান, অর্থাৎ অর্ধেক সংস্কৃতের সমান। তাহলে অর্ধেক কেন সমান? না, অর্ধ তৎসমর ক্ষেত্রে আমরা দেখব যে বেশ কিছু সংস্কৃত শব্দ বিকৃত হয়েছে, পরিবর্তিত নয়, ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে নয়, বরং বিকৃতভাবে বাংলা ভাষা এসেছে। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখব, বা শ্রী থেকে ছিরি, এই শব্দগুলো যে ছিরি, কেষ্ট, এই ধরনের শব্দগুলো হচ্ছে বিকৃত, সংস্কৃতের বিকৃত রূপ। আবার তাহলে সংস্কৃত থেকে ভাষাগত স্তর অতিক্রম করে কী রূপ পাচ্ছে? যেমন কৃষ্ণর উদাহরণটাতেই তোমরা পাবে। কৃষ্ণ থেকে যখন কানু বলা হচ্ছে, তখন কিন্তু কানু শব্দটা কৃষ্ণ সংস্কৃত শব্দ থেকে ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে আসছে। কিন্তু কৃষ্ণ থেকে যখন কেষ্ট বলা হচ্ছে, তখন সংস্কৃত শব্দ বিকৃত আকারে ব্যবহৃত হচ্ছে। তাহলে অর্ধ তৎসম শব্দ কি? না, যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় বিকৃতির মধ্য দিয়ে রূপ পেয়েছে তাদের বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় বিকৃতির মধ্য দিয়ে রূপ পেয়েছে তাদের বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন এক্ষুনি বললাম কেষ্ট, ছিদাম, কুচ্ছিত বা কীর্তন, এই ধরনের শব্দগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তোমরা যে কোনো লেখকের ব্যাকরণ বই দেখবে যে এই শব্দগুলি একদম সংস্কৃত শব্দ থেকে কি বিকৃতি পাচ্ছে সেটাই তোমাদের দেওয়া আছে। এরপর আমরা তৃতীয় ভাগে যাচ্ছি, তদ্ভব শব্দ। তদ্ভব এই শব্দটার অর্থ কি? তার থেকে ভব বা জাত, মানে সংস্কৃত থেকে জাত। তাহলে এই তদ্ভব শব্দগুলি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে জাত শব্দ। কিরকম? ধরো হস্ত, এটা সংস্কৃত শব্দ, হস্ত থেকে হত্ত, দিক থেকে হাত, এই হত্ত রূপটা হচ্ছে ভাষা পরিবর্তনের স্তরে আমরা দেখব সংস্কৃত থেকে যে অপভ্রংশ বা প্রাকৃত এই স্তরগুলি ছিল, এই অপভ্রংশ প্রাকৃত স্তর অতিক্রম করে যখন সংস্কৃত ভাষা বাংলা ভাষায় রূপ পাচ্ছে তখন তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দের অর্থ সংস্কৃত থেকে জাত শব্দ। এবার তদ্ভব শব্দ কাকে বলে? না, যে সমস্ত সংস্কৃত শব্দ ভাষা পরিবর্তনের স্তর প্রাকৃত অপভ্রংশর মধ্য দিয়ে বাংলা ভাষায় রূপ লাভ করছে সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। আবারও বলছি, যে সমস্ত সংস্কৃত শব্দ ভাষা পরিবর্তনের স্তর প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষায় রূপ পাচ্ছে সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন কি না, ভাত, হাত, কাজ, কানু। তাহলে সংস্কৃত রূপ থেকে প্রাকৃত অপভ্রংশ দুটি স্তরের মধ্য দিয়ে এই রূপগুলো তদ্ভব আকারে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে।
এখানে এবারে আরেকটা প্রশ্ন থাকে যে তৎসম শব্দের সঙ্গে অর্ধতৎসম শব্দের পার্থক্য কী, বা অর্ধতৎসম শব্দের সঙ্গে তদ্ভব শব্দের পার্থক্য কী, বা তৎসমর সঙ্গে তদ্ভব শব্দের পার্থক্য কী। এদের সংজ্ঞাই হচ্ছে এদের পার্থক্য। তাহলে তৎসমর সঙ্গে অর্ধতৎসমের পার্থক্য কী? তৎসম শব্দ হচ্ছে একেবারে হুবহু সংস্কৃত শব্দ যা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আর অর্ধতৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দের বিকৃত রূপ যা বাংলা ভাষায় ব্যবহৃত হয়। দিয়ে একটা দুটো উদাহরণ দুটোর ক্ষেত্রেই দিলে। এরপর পার্থক্য যদি আমরা বলি তৎসম সঙ্গে তদ্ভব, তাহলে তৎসম শব্দ হচ্ছে হুবহু সংস্কৃত শব্দ যা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আর তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে জাত রূপ। এবারে দুটোর ক্ষেত্রেই উদাহরণ দিতে হবে। আর অর্ধতৎসম তদ্ভবের মধ্যে পার্থক্য কি না, অর্ধতৎসম শব্দ হলো সংস্কৃত শব্দের বিকৃত রূপ, আর তদ্ভব শব্দ হলো সংস্কৃত শব্দ থেকে ভাষা পরিবর্তনের স্তর অর্থাৎ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে জাত রূপ। দুটোর ক্ষেত্রে আবারও দৃষ্টান্ত দিল। এরপরে আমাদের এই মৌলিক বা নিজস্ব শব্দের যে শেষ ভাগ সেটা হচ্ছে দেশি শব্দ। মূলত আমরা দেখব যে কিছু অনার্য শব্দ যেগুলো অজ্ঞাত সারেই আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে। যেমন ধরো বলা হচ্ছে যে অনার্য জাতির মধ্যে দ্রাবিড় অস্ট্রিক যে জাতিগুলি, এদের যে ভাষার শব্দগুলি সেগুলি কিন্তু বহু ব্যবহারের মধ্য দিয়ে বাংলা ভাষায় পুরুষানুক্রমে চলে এসেছে। যেমন ঢেকি, ঝাঁটা, কুলো, ঠোঙা, অসংখ্য উদাহরণ রয়েছে যে শব্দগুলো চটি, চাটা, ঘুড়ি, এই ধরনের শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। তা দেশি শব্দের অসংখ্য দৃষ্টান্ত থাকলেও তোমাদের যে একদম পড়ে শেষ করতে পারবে না এরকম নয়। যেগুলি দেশি শব্দের দৃষ্টান্ত তোমাদের ব্যাকরণ বই দেওয়া থাকবে সবগুলো তোমরা রিডিং করবে, কেননা পরীক্ষায় অনেক সময় একটি শব্দ দিয়ে এমসিকিউ এর ক্ষেত্রে জানতে চাওয়া হয় যে এটি কি ধরনের শব্দ। যদি দেশি শব্দ দেয় তাহলে তো তোমাকে একটাই থাকলো, বা নিম্নলিখিত দৃষ্টান্তগুলির মধ্যে যেটি দেশি শব্দ, যদি চারটে অপশান থাকে তাহলে তোমার দেশি শব্দগুলি পড়া থাকলে তুমি চিহ্নিত করতে সহজে পারবে। তাহলে এই গেল তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি নিয়ে বাংলা শব্দ ভাণ্ডারের প্রথম ভাগ অর্থাৎ নিজস্ব বা মৌলিক শব্দ সম্ভার। আজ আমরা এতটাই আলোচনা করলাম। এর পরের দিনে আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দ সম্পর্কে আলোচনা করব।